নারীদের শাড়ি, ছায়া, ব্লাউজ, পেটিকোট সমস্ত পরে আছে, নারী হাত বের হয়ে আছে। তখন মানে পুঁতে থুইছে, যাওয়ার সময় তাৎক্ষণিকভাবে পুঁতে থোয়ার কারণে সম্পূর্ণভাবে লাশটিও ঢাকতে পারেনি। শত শত কিন্তু এগুলো পড়েছিল আপনার। 1971 সালের 17 এপ্রিল রংপুর ক্যান্টনমেন্ট থেকে 29 ক্যাভেলরি ট্যাঙ্ক সহ ক্যাপ্টেন খক্করের নেতৃত্বে প্রথম গাইবান্ধায় এক বাহিনী, আমাদের শত্রু বাহিনী প্রবেশ করে। প্রবেশ করার পরেই আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি তার পাশেই হচ্ছে আজকের শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম। এই স্টেডিয়ামটির পুরাতন নাম ছিল হচ্ছে হেলাল পার্ক নামে এটা পরিচিত ছিল, আপনারা সকলেই জানেন। তার পাশে ছিল হচ্ছে অফ দ্য রেস্ট হাউস। এই স্টেডিয়ামে প্রধান ক্যাম্প, গাইবান্ধা মহকুমা তৎকালীন মহকুমার প্রধান ক্যাম্পটি ছিল হচ্ছে এই স্টেডিয়ামে, এবং অফিসাররা থাকতো স্টেডিয়ামের পাশেই যে রেস্ট হাউসটি আছে সেখানে। এখানে কিন্তু তার পাশেই হচ্ছে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটি কফিশাল গোডাউন নামে পরিচিত। এটি ছিল হচ্ছে মূল ক্যাম্পের মূল নির্যাতন কেন্দ্র। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার পাশে আপনারা দুটি ঘর দেখছেন, এই ঘরগুলো ছিল হচ্ছে টর্চার সেল। গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা থেকে রাজাকার, আলবদর, আলসাম যারা ছিলেন বা অবাঙ্গালী যারা ছিলেন তাদের সহযোগিতায় বিভিন্ন এলাকা থেকে নারী ও পুরুষদেরকে ধরে এনে এই সেলে টর্চার করে হত্যা করে তাদেরকে এই জায়গায় পুঁতে রাখা হতো। আমরা চেষ্টা করেছি যে বিষয় আরো বিশেষ করে জানার জন্য আমরা চেষ্টা করেছি যে কারা এখানে সবচেয়ে বেশি সেই সময় যাতায়াত করছে। যেমন একজনের নাম আমি বলি, কোব্বাস মিয়া। কোব্বাস মিয়া ছিলেন হচ্ছে তৎকালীন পৌরসভার একজন কর্মচারী, তার বাড়ি হচ্ছে পূর্বপাড়ায়। তিনি ক্যাম্পে তার কাজের কারণেই প্রতিদিন তাকে ক্যাম্পে আসতে হতো। তিনি আমাদেরকে যেটা জানান যে গাইবান্ধায় যখনই স্টেডিয়ামে সে আসতো দেখতো যে বিভিন্ন ভাবে যে টর্চার করে যাদেরকে হত্যা করা হতো, নারীদেরকে নিয়ে এসে যাদেরকে নির্যাতন করা হতো, নির্যাতন এবং টর্চারের পরে যারা এখানে মারা যেত বা বধ করতো তাদেরকে এই জায়গায় পুঁতে রাখা হতো। আরেকজনের সাথে আমরা কথা বলি এইরকমই আপনার, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। এই জায়গা থেকেই অল্প একটু দূরেই আপনার দক্ষিণেই ইন্দিরাপাড়ের পাশেই হচ্ছে তার বাড়ি। তিনি কর্মরত ছিলেন কপিলচার ভাটায় কাজ করতেন এবং বাড়িতেও যাতায়াত করতেন, এবং সেই সময়ে তার দায়িত্ব পড়ে এখানে কাজ করার সুবাদে প্রতিদিনই তাকে এখানে আসতে হতো সকাল থেকে সন্ধ্যা। তার কাজটি ছিল হচ্ছে কাটা বাছা করা, হান্ডি, তারপরে পাতিল, এগুলো ধোয়া পাতলা করা। অনেক সময় গাড়িতে করে পাটবাহিনী যে ময়দার বস্তা এবং ডালদার টিন যেগুলো নিয়ে আসতো সেগুলো গাড়ি থেকে নামানো বা গাড়িতে গুলির বাক্স তুলে দেওয়া, এটি ছিল তার দৈনন্দিন কাজ। তিনি আমাদেরকে যেটা জানান, বিভিন্ন জায়গা থেকে এখানে নারী এবং পুরুষদেরকে ধরে আনা হতো। প্রতিদিন নারীদের উপরে চলতো অকথ্য নির্যাতন। এই নির্যাতন করে হত্যা করে এই বধ্যভূমিতে বিভিন্ন জায়গায় গর্ত করে, কুয়োর মতো গর্ত করে সেখানে পুঁতে রাখা হতো। এবং তিনি এও বললেন যে অনেক সময় যখন লোকের অভাব হতো পুঁতে রাখার জন্য, তখন তিনি পুঁতে রাখার কাজটিও তিনি করেছেন। তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখানে কি ধরনের হত্যাকাণ্ড হতে পারে। তিনি আমাদের কাছে জানিয়েছেন যে 700 থেকে 800 মানুষের, নর এবং নারী মানুষের মতো হবে, যে এখানে হত্যা করে পুঁতে রাখা হয়েছে। আমাদের পাশে যে একটি সেই সময় সেপ্টেম্বর মাসে নামদিনে একটি বড় যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ওখানে বিমান বাহিনীর 2 জন মারা যায় এবং একজন ধরা পড়ে, কর্পোরাল আশরাফ তার নাম। তাকেও কিন্তু এই ক্যাম্পে এই জায়গায় এই ঘরে নিয়ে এসে কিন্তু তাকে টর্চার করে হত্যা করা হয় এবং এখানে পুঁতে রাখা হয়। এখানে শুধুমাত্র শহর থেকে খালি যে মানুষ নিয়ে আসতো তা না, কিন্তু বরঞ্চ সেই সময় দেখা গেছে অনেকের কাছে, সেই সময় যারা আমরা প্রত্যক্ষদর্শী বা শহরে যারা বসবাস করেছে তাদের কাছে জিজ্ঞেস করেছি, তারা কিন্তু বলেছে যে অনেক সময় শহরে কিন্তু কম অত্যাচার হয়েছে। ধরে আনা হতো কিন্তু মানে মূলত হচ্ছে যেমন লক্ষ্মীপুর, গাউলডাঙ্গা, কামারপাড়া, বোয়ালি, তারপরে বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে কিন্তু ধরে আনা হতো, ধরে এনে অত্যাচার করা হতো এবং হত্যাকাণ্ড হয়েছে। এখানে যেমন হত্যা হয়েছে আপনার জগৎ কর্মকার, স্টেশন রোডের জগৎ কর্মকার, তাকে নিয়ে এসে হচ্ছে বিজয় কুমার রায়, তার বাড়ি হচ্ছে আপনার জগৎকুমার পাড়ায়, তাকে নিয়ে এসে ভোগলা বাবু কালীবাড়িতে তার বাড়ি, তাকে নিয়ে এসে এখানে হত্যা করা হয়েছে। আবার বোয়ালির একই পরিবারের তিনজন এবং পাশের বাড়ি একজন, তাদের বাড়ি ঘর লুটপাট করা হয় এবং তাদেরকে এই স্টেডিয়ামে এই বদ্ধভূমিতে এই জায়গায় নিয়ে এসে হত্যা করে এখানে পুঁতে রাখা হয়। এমনি করে অগণিত মানুষের নাম কিন্তু আমরা বলতে পারবো, আবার অনেকের নাম আমরা কিন্তু জানিও না এখনো। কারণ মুক্তিযুদ্ধের পরে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যত সংকলন বা তথ্য উপাত্ত প্রকাশিত হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের যে আরেকটি দিক ছিল এই বিষয়টা কিন্তু খুব একটি বেশি আসেনি। এবং গণহত্যার যে জায়গাগুলো, যে বদ্ধভূমিগুলো, গণকবরগুলো গাইবান্ধায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, গাইবান্ধা সহ বাংলাদেশে যে বদ্ধভূমি গণকবরগুলো রয়েছে সেগুলো কিন্তু সংরক্ষণ করা যে একটা সময়ের দাবি বা স্বজনহারা মানুষের পরিবারদের, শহীদ পরিবারদের যে দাবি বা তাদের প্রয়োজন, সেটি কিন্তু করা হয়নি। যার কারণে আমরা দেখেছি স্বাধীনতার পরে স্বাধীনতা বিরোধীদের আস্ফলন, স্বাধীনতার সময়ের চেতনা, স্বাধীনতার ইতিহাসকে মুছে দেওয়ার জন্য বিভিন্নভাবে কিন্তু তারা চক্রান্ত করেছে।
বরাবরই কিন্তু সবাইকে অবগত করে আসছি, কিন্তু দুঃখের বিষয় হলো আজকে বাস্তবতা হচ্ছে এই। আপনারা জানেন যে অনেকেই বলার চেষ্টা করে যে গাইবান্ধায় সেই রকম কোনো গণহত্যা হয়নি, সেই রকম কোনো ঘটনা নাই, যা খুবই দুঃখজনক। শুধুমাত্র এই যে আমি যে জায়গাটি দাঁড়িয়েছি, এই যে বদ্ধভূমিটি 6 তারিখে যখন পাকিস্তানি বাহিনী গাইবান্ধার মহকুমা থেকে যখন চলে যায়, তারপরে পরে কিন্তু অগণিত মানুষ এখানে এসে দেখে তারা যে নারীদের শাড়ি, ছায়া, ব্লাউজ, পেটিকোট সমস্ত পরে আছে, হাত কারো কোনো নারী হাত বের হয়ে আছে। তখন মানে পুঁতে যাওয়ার সময় তাৎক্ষণিকভাবে পুঁতে হওয়ার কারণে সম্পূর্ণভাবে লাশটিও ঢাকতে পারেনি। শত শত কিন্তু এগুলো পড়েছিল আপনার। এবং এখানে যারা অত্যাচারটা যেটা করছে তারা কিন্তু মূলত কিন্তু পাঞ্জাব রেজিমেন্টের কথা আমরা জানতে পেরেছি, এবং বেলুস রেজিমেন্ট এবং 29 ক্যাভেলরি, যে সমস্ত অফিসারদের নাম আমরা জানতে পেরেছি, যেমন পাঞ্জাব রেজিমেন্টের মেজর মাহমুদ, তারপর বেলুস রেজিমেন্ট মেজর আফজাল, 29 ক্যাভেলরি তাহসিন মির্জা, মেজর খক্কর, লেফটেন্যান্ট রেজবি, এই সমস্ত সহ আরো সেই সময় পাক বাহিনীর হোতা অফিসার যারা ছিলেন, এদের নাম কিন্তু আমরা জানতে পেরেছি। আজ দুঃখ লাগে যে গাইবান্ধা জেলায় 30টি বধ্যভূমি এবং গণকবর বধ্যভূমি সংরক্ষণ কমিটি গাইবান্ধা জেলা শাখা তারা নিজেরা উদ্যোগ নিয়ে তারা কিন্তু আপনার অনুসন্ধান করে কিন্তু চিহ্নিত করেছে। চিহ্নিত করার পরেও স্বাধীনতার 50 বছর যাচ্ছে, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধা সদরের সবচেয়ে বড় বধ্যভূমি, এবং আপনারা জানেন যে এর সাথে রয়েছে কামারজানি বধ্যভূমি। আজকে কিন্তু এগুলো কিন্তু সংরক্ষণ করা হচ্ছে না। যদি সংরক্ষণ না করা হয়, কালের বিবর্তনে আজকে কিন্তু এই জায়গাগুলো একদিন হারিয়ে যাবে। যেমন ইতিমধ্যে হারিয়ে গেছে আপনার লালচামার বধ্যভূমি, কামারজানি গরুঘাটের যে বধ্যভূমি, তারপরে কামারজানি বাঁধের যে বধ্যভূমি, এগুলো কিন্তু আজকে হারিয়ে যাওয়ার পথে। আমরা আরো লক্ষ্য করছি যে যে বধ্যভূমিগুলো হিসাবে চিহ্নিত হওয়ার কারণে অধিকাংশই হচ্ছে আপনার মালিকানা ভিত্তিক। মালিকরা কিন্তু এই বধ্যভূমিতে কিছু করার কিন্তু সাহস পায়নি অদ্যাবধি। কিন্তু আমরা আমাদের দুর্বলতা যে আমরা নিজেরাই এটা সংরক্ষণের কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমরা চাই যে অতি দ্রুত এই বধ্যভূমিগুলো সংরক্ষণ করা হোক। যে গাইবান্ধা শহরের জেলায় মহকুমায় 30টি বধ্যভূমি গণকবরের মধ্যে ইতিমধ্যেই কয়েকটি বধ্যভূমি কিন্তু সংরক্ষণ হয়েছে। যেমন পলাশবাড়িতে আপনার 2টি হয়েছে, গোবিন্দগঞ্জে কাটাখালীতে 1টি হয়েছে, সাগাটায় আপনার 3টি বধ্যভূমি সংরক্ষণের ব্যবস্থা হয়েছে, সুন্দরগঞ্জের যে গোয়ালের ঘাটের যে বধ্যভূমি সেটা সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই আমাদের বাকি যে বধ্যভূমি এবং গাইবান্ধার এই যে প্রধান যে বধ্যভূমিটা, এটা সহ সবগুলো সংরক্ষণ করবে, এই দাবিতে করছি।